অবচেতন চিত্রাকে বাহুতে তুলে নিজের কক্ষে নিয়ে এলো বজ্র। বিছানায় শুইয়ে দিয়ে সে নিথর দেহটাকে। কিছুই বলছে না চিত্রা, জ্ঞান নেই। নীলাভ ঠোঁট জ্বরের তীব্রতায় ঝলসে উঠেছে। বজ্র বুঝল আর কিছুক্ষণ দেরি হলে অনর্থ ঘটে যেত। এই মুহূর্তে যাকে সে স্যালাইন দিয়ে শুইয়ে রেখেছে সেই চিত্রের অবস্থা সত্যি খারাপ। আয়েশা যদি না বুঝতো, যদি সময় মতন গিয়ে না জানাতো বজ্রকে চিত্রাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে হয়তো আজকের রাতটা দুঃস্বপ্নের রূপ নিত। বজ্রের কাছে ফারাজ যে দায়িত্বটি দিয়ে রেখেছে সেই দায়িত্ব ছিল চিত্রা। তবে বজ্র পালন করতে পারল না সে দায়িত্ব, সে ব্যর্থ। চিত্রার এমন শোচনীয় অবস্থা যদি ফারাজ এসে পড়ে তাহলে হয়তো বিস্ফোরণ ঘটতো। কিন্তু প্রশ্ন থেকে যায়, চিত্রা কিভাবে চোখে ধুলো দিয়ে পৌঁছে গেল ওই সরাইখানায়? কিভাবে গেল? কেন গেল? সবকিছু এখনো অস্পষ্ট বজ্রের কাছে। তবুও শুধুমাত্র প্রবল এক ধারণার টানেই ছুটে গিয়েছিল সেই অখ্যাত সরাইখানায়। সেখানে পৌঁছে যা ঘটল বজ্র তা সে নিজেও ভাবেনি। পিস্তলটা মাথায় ঠেকাতেই কেঁপে উঠল মালকিন। দম্ভে ফেটে পড়া সেই নারী মুহূর্তেই চুপসে গেল নিউরোসার্জন বজ্র কায়সারের চোখে। হুঙ্কার আর অস্ত্রের নির্মম বাস্তবতায়। বজ্র কখনো হুট করে অস্ত্র ছোড়ে না, ধমনীতে এখনো নীতির রক্ত বইছে। কিন্তু আজ যদি সে পিস্তল না তুলত তবে চিত্রাকে হয়তো আর ফিরে পাওয়া যেত না। এই মালকিন সে কি করে ভাবলো একজন অজানা মেয়েকে বন্দি করে সে কাস্টমারের কাছে পাঠাবে? সাহস তো কম নয়। তবে বজ্র তাকে ছেড়ে দিবে না, সে তাকে বুঝিয়ে দেবে কার শরীর স্পর্শ করার স্পর্ধা করেছে সে। সন্ধ্যার ম্লান আলো গা ছুঁয়ে যখন ফারাজ বাড়ি ফিরে আসে তখনই কানে আসে অস্বাভাবিক এক নৈশব্দতা। রুমের দরজায় পা রাখতেই তার দৃষ্টিতে পড়ে ভিড়। মোহনা, নদী, ফারিয়া, আয়েশা সবাই একত্রিত। ঘরে আছে কারো নিস্তব্ধ দেহ। মুহূর্তেই ঠান্ডার শিরশিরে হাওয়া বয়ে যায় রক্তে। ফারাজের হাতে সদ্য কেনা নতুন ফোন। ফারাজ আসার সময় যমুনা থেকে নতুন ফোন নিয়েছে। কিছুদিন গেম খেলবে, তারপর এটাও না হয় ফেলে দিবে। তার ফোন ভাঙলে কেমন জানি শান্তি শান্তি লাগে। ক্রোধের ঝাঁজে ভাঙা ফোনের সংখ্যা যদি গোনা হয় তবে তাকে বড় একটা ফোনের শোরুম দাঁড় করানো যাবে। মার্কেট থেকে ফেরার পথে একটা দোকানে কাঁচ ঘেরা পুতুলের চোখ পড়ে তার। টকটকে রক্তরঙা মতন লাল শাড়ি, নিটল বুনন, মাতাল করে দেওয়ার মতন রং। সেই শাড়ি দেখেই ফারাজের মনে হয় যদি তার চিত্রা এই শাড়ি পরত তবে নারীর সৌন্দর্যের সংজ্ঞাতে নতুন করে রচিত হতো। কিন্তু সেই সৌন্দর্য আজ ধূলিসাৎ। ফারাজ রুমে পা রাখতেই মুহূর্তে জমে ওঠে ভারী নিস্তব্ধতা। কেউ কিছু বলে না। না, ওই নীরবতায় অসুস্থতা নিয়ে নয়, বরং সে অনাগত ঘূর্ণিঝড়ের আশঙ্কা যা ফারাজ নামক মানুষের ভেতরে জন্ম নিচ্ছে ধ্বংসাত্মক ভাবে। কেউ তাকে ফোন করে জানায়নি। চিত্রা যে কি ভয়াবহ অবস্থার ভেতর দিয়ে গেছে তা আজ নিজের চোখে দেখে বুঝতে পারছে সে। রুমে থাকা সকলেই অজান্তে একপাশে সরে যায়। হয়তো ফারাজের শরীর থেকে নিষ্কৃত ক্রোধের তাপমাত্রা অনুভব করা তাদের কাম্য নয়। বজ্র তখন চিত্রার পালস ধরেছে, ঠিকভাবে পালস নড়ছে না। স্যালাইনের প্রতিক্রিয়া হচ্ছে খুব ধীরে। চিত্রের দিকে তাকাতে ফারাজ চোখ স্থির হয়ে যায়। কপালে আঘাতের দাগ, ঠোঁট ফুলে আছে ব্যথায়, নির্যাতনে। ফারাজের শরীর জুড়ে একটা প্রচণ্ড স্নায়ুচাপ জমা হয়, মুষ্টিবদ্ধ হয় হাত, দৃঢ় হয়ে ওঠে শিরা। কপালের রেখায় ক্ষোভের ছাপ স্পষ্ট। ঘাড় বেয়ে নামা শিরাগুলো টান টান হয়ে উঠেছে মুহূর্তের মধ্যে। সে গভীর একটা নিঃশ্বাস ফেলে নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঠিক তখনই পেছনে দরজা দিয়ে অভ্র আর রোজ রুমে প্রবেশ করে। চিত্রার অবস্থা দেখে অভ্র থমকে দাঁড়ায়। এই নীরবতা ঝড়ের পূর্বাভাস। অভ্র তা জানে। ফারাজের নীরবতা যত দীর্ঘ হয় তত বেশি ভয়ঙ্কর হয় তার প্রতিঘাত। চিত্রার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা ফারাজ ধীরে, অত্যন্ত নিচু কণ্ঠে বজ্রকে প্রশ্ন করে, কারা করেছে? দেখ, আমি পরে সব ব্যাখ্যা করে বলবো তোকে। আমি কিছু একটা জিজ্ঞাসা করছি বজ্র। রাতে ডাকবি, সে বলল। বজ্র নিরুত্তর বলল, তুই আগে ওর পাশে বস। যেই হাত আমার জানের উপর আঘাত করেছে সেই হাত আমি উপড়ে না ফেলা অব্দি চিত্রের পাশে বসবো তো দূরের কথা, ওর চোখেও চোখ রাখবো না, খোদার কসম। যে আমার কলিজায় আঘাত করেছে তার কলিজা আমার চাই। ফারাজ থামলো। নিথর চিত্রের দিকে তাকাতেই পুনরায় অভ্রকে বলল, স্থানীয় কুকুর ফার্মের মালিককে খবর দিয়ে বল ফারাজ এলাহি আজকে পুরো এলাকার সকল কুকুরকে নিজের দায়িত্বে পেট ভরাবে।
ঘরের সবাই সেই বলা কথায় ছটফট করে উঠল। আল্লাহ জানে কার মরণ আজকে হবে। বজর ফারাজের দিকে তাকালো, তারপর বলল, বারান্দায় আয় বলছি। রাত তখন 9টা নাকি 10টা বাজে। রাস্তার পাশে ফারাজের গাড়ি দাঁড়িয়ে। অভ্র আর বজ্র গাড়ির সামনে। দোকানের সামনে বসে থাকা একটা কুকুর ক্ষুধার তাড়নায় ঘুমাতে পারছে না। ফারাজ নেমে সে কুকুরের সামনে বসলো। বরফ দেওয়া বক্স থেকে একটা কলিজা বের করে শীষ বাজাতেই ডাকলো। কুকুরটা ছুটে আসলো, গপ গপ করে চিবিয়ে খাওয়া শুরু করে সেই কলিজাটা। ফারাজ হাতে আবারও রক্ত লেগে আছে। সে কিছু বলার আগে অভ্র জলদি গাড়ি থেকে মদের বোতল বের করে এনে হাত ধুয়ে দিল তার। ফারাজ উঠে দাঁড়ালো। সে অনেক বেশি ক্লান্ত। বলেছিল চিত্রের সঙ্গে যারা এমন করেছে তাদের শাস্তি না দেওয়া পর্যন্ত বউকে ছোঁয়া তো দূরের কথা, উল্টো দেখবেও না। তবে অনেক হয়েছে। ফারাজ তার কথা রেখেছে। এবার কান ভরে চিত্রাকে দেখার পালা, তাকে স্পর্শ করার পালা, তার যন্ত্রণাগুলোকে নিজের ভেতরে শুষে নেওয়ার পালা। এই প্রতিটা ভবনে মালিকের নাম লতা। সেই লতা এখন মাটির নিচেও যাওয়ার সৌভাগ্য লাভ করেনি। কবরে কেমন করে? দেহ তো হিংস্র প্রাণীরা খুবলে খেয়েছে, তবে এত সহজে মৃত্যু ফারাজ তো অন্তত সে ব্যক্তিকে দিতে পারে না যে কিনা ফারাজের স্ত্রীকে তীব্র যন্ত্রণা দিয়েছে ক্ষণে ক্ষণে। চিত্রের গায়ে যারা হাত দিয়েছে তাদের সেই সকল জায়গা থেকে মাংস তুলে নেওয়া হয়েছে যেখানে তারা তার স্ত্রীর আঘাত করেছিল। ফারাজ নারীদের গায়ে হাত তুলে না, তাই এই কাজগুলো রোজ করেছে। তবে প্রতিটি নির্দেশনা ছিল ফারাজেরই। কোনো জীবন্ত মানুষকে জোর করে অ্যাসিড খাইয়ে দিলে কি পরিমাণ যন্ত্রণা হয় যদি বাকিরাও দেখতে পেত। ফারাজের চোখের সামনে গলে গলে গলার মাংস খুবলে পড়ছিল। ফারাজ কেবল এক দৃষ্টিতে তাকিয়েছিল সেই দৃশ্যের দিকে। ওদের ভাগ্য ভালো, ওরা নারী হয়ে জন্মেছে। নারী হয়ে ফারাজের হাতে মৃত্যুর স্বাদ নেওয়ার থেকে বেঁচে গিয়েছে, তবে মৃত্যুর হাত থেকে তো আর নয়। গলে পড়া থাকা অংশ রোজ বিষ প্রয়োগ করেছে। এই বিষ কেবল জ্বালা বাড়াবে আর অতিমাত্রায় চুলকাবে। এই জায়গায় কারোর কিছু করা লাগবে না। চুলকানি দাপটে ওরা নিজেরাই ওদের মাংস টেনে ছিঁড়ে ফেলবে। অতি ভয়ঙ্কর সেই দৃশ্য। তার থেকে ভয়ঙ্কর ছিল বজ্রের করা সেই কাজ। জ্যান্ত অবস্থায় তাদের শরীর থেকে কলিজা বের করা হয়েছিল। যখন পেট কাটা অবস্থায় নাড়ি ভুঁড়ি দলা পাকিয়ে চোখের সামনে বেরিয়ে আসছিল। নিজের এই হাল যখন নিজেরাই এক নজর দেখেছিল তখন আসল শান্তি লাগছিল ফারাজের। এই সরাইখানায় আজ থেকে বন্ধ। এখানে সেই সকল মেয়েকে জোর করে ধরে আনা হয়েছিল তাদেরও মুক্তি করে দেয় ফারাজ। যার যার বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আর যারা মাটির চাটুকারিতা করেছিল তাদের মৃত্যুও ওই একইভাবেই হয়েছে যেমন বাকিদের। আজ থেকে এই ভবন পাপ মুক্ত হবে। এইখানে কোনো নারী বা চিত্রার মতন লাঞ্ছনার শিকার হবে না। ফারাজ উঠে দাঁড়ায়। অভ্রকে বলে, তোর ভাবি অপেক্ষা করছে, বাড়ি ফিরতে হবে। জি ভাই, আপনি গাড়িতে গিয়ে বসেন। ফারাজ বাড়ি ফিরে চিত্রার পাশে এসে বসে। রুম থেকে সবাইকে বের করে দেয়। চিত্রা তখনও নিথর হয়ে পড়ে আছে। ফারাজ চিত্রার ঠোঁটের সেই আঘাতে আঙুল ছোঁয়াতে গিয়েও ছোঁয় না। যদি সে ব্যথা পায়? ফারাজ হাত ধরে চিত্রার। সে এইসবের জন্য চিত্রাকে দোষারোপ করে না একবারও। সব দোষ নিজেই নিয়ে নেয় নিজের কাঁধে। যদি সে ঢাকায় না যেত তাহলে কখনোই এমন হতো না। তার চিত্রা এত যন্ত্রণা, এত আঘাত সহ্য করতে হতো না। সব দোষ তার। ফারাজের চোখের কোণে জল। অবিশ্বাস্য। তার মতন পশু কাঁদছে? পশুদের কি অনুভূতি বলতে কিছু থাকে? ফারাজের মতন খারাপ মানুষের ডাকে সৃষ্টিকর্তা সাড়া দেয় না। তবুও ফারাজ আজ সৃষ্টিকর্তার কাছে কিছু চায়। তাকে বলতে চায়, তুমি তার সকল ব্যথা বিলিয়ে দাও আমায়, যে আমায় ভালোবেসে আমার সকল দুঃখ জড়িয়ে ঘুমায়। সপ্তাহ পেরিয়ে গেছে। 7 দিন ধরে মাহাদি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মারিয়াকে বন্দি করে রেখেছে সোহান। শুধুই কি বন্দি? প্রতিদিন সূক্ষ্ম ও নিপুণ নির্যাতনের বিদীর্ণ হচ্ছে তাদের শরীর, ধসে পড়ছে তাদের মন। অথচ মরার হুমকি দিলেও সোহান এই পর্যন্ত মারার মতন সময় পাচ্ছে না। গোডাউনের অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে। দাও দাও করে জ্বলছে সব। ছাই হয়ে গিয়েছে কোটি টাকার মাল। চারিদিকে শোরগোল উঠেছে। সবই নাকি দুর্ঘটনা। সবাই বলছে ভুলক্রমে আগুন লেগেছে। নিয়তির নির্মম খেলা সব। কিন্তু সোহানের মনের সংশয় দানা বেঁধেছে। এত বছর ধরে এমন দুর্ঘটনার মুখোমুখি তো কখনো হয়নি।
না, এটা নিছকই দুর্ঘটনা নয়, এর পেছনে হয়তো কোনো চতুর কৌশল অবলম্বনকারী লুকিয়ে আছে বলেই তার দৃঢ় ধারণা। লোকসানের অঙ্ক মাথার ভেতরে ক্রমাগত বৃদ্ধি হয়ে চলেছে। লক্ষ কোটি 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 টাকা, যার ক্ষতি পূরণযোগ্য নয়। এই ক্ষতির রোষে পুড়ে যাচ্ছে সোহান, সেই ক্রোধেই নিঃশেষ ঘটেছে মাহাদি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীর গায়ে প্রতিদিনের আঘাতে। কেন সে এমন করছে তা সে নিজেও জানে না। হয়তো ব্যথা দেওয়ার মধ্যেই আজ শান্তি খুঁজে নিচ্ছে তার অসুস্থ মন। সোহানের সেই রাতের কথা মনে পড়ে যায়। সেই দিন অঝোর ধারায় ঝরছিল বৃষ্টি। প্রকৃতির ডাকে সাড়া দিতে সিফাত ছাতা হাতে নৌকা থেকে নেমে গিয়ে জঙ্গলে গা ঘেঁষে। কাজ শেষ করে যখন ফিরে আসবে ঠিক তখনই অন্ধকার চিরে আচমকা একটা যুবক তার সঙ্গে ধাক্কা খেল। ছেলেটির চোখে মুখে আতঙ্ক ছাপিয়ে একাকার, কণ্ঠে অসহায় আবেদন। একজন লোক আমারে খুন করার জন্য ধাওয়া দিতেছে, দয়া করে সাহায্য করেন। সিফাত হতবাক। এমন গভীর রাতে জঙ্গলের নির্জনে কেউ কারোর পেছনে ছুটছে মারার উদ্দেশ্যে? অদ্ভুত। সে নাম জানতে চায়। ছেলেটি বলে, মাহাদি। মাহাদি নামক একজন লোক আমাকে মারার জন্য পিছন লেগেছে। নামটি শোনা মাত্রই সিফাতের অন্তরে বজ্রপাত হয়। সে বুঝে ফেলে আসল ঘটনা। ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে সে কিছুক্ষণ ভাবে, তখনই ছেলেটি থানায় ফোন করে। ঘটনা লম্বা হোক তা সিফাত চায় না, তাই কোনো মতে বুঝিয়ে ছেলেটিকে নৌকায় নিয়ে আসে। সোহান সব ঘটনা শুনে পুলিশকে অন্যত্র না পাঠিয়ে সরাসরি তাদের কাছে আসতে বলে। পুলিশের সঙ্গে সোহানের সম্পর্ক ভালো, টাকার কৃপায় প্রবল সবকিছু ধুয়ে মুছে ফেলেছে সে। এসবের কোনো দরকার পড়তো না যদি না মাহাদি সেদিন ভুল করত। রাতে সোহানের লোক পাঠায় মাহাদিকে ধরে আনার জন্য। ভাগ্য ভালো জঙ্গলে খুঁজে পায় ওই তাকে। কাজ আরো সহজ হয়ে যায়। মাহাদি তখন হুঁশে ছিল না, নেতিয়ে পড়েছিল। সেই রাতে সোহানের আদেশ পৃথিবীকে খুন করে সিফাত। মাহাদিকে পাশেই ফেলে রেখে কিছু রাখে, কিন্তু হুঁশ ফিরতে ফিরতে সকাল হয়। তারপর আর কি? সোহান মাথা নিচু করে কাগজপত্র ঘেটে চলেছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে প্রতিটি লাইন, প্রতিটি হিসাব। এমন সময়ে রজন চুপচাপ এসে তার পাশেই চেয়ারে বসে। মাথায় হাত রেখে হঠাৎ বলে ওঠে, চলো চিত্রাকে মেরে ফেলি। এক মুহূর্তে সোহানের স্নায়ুতে রগে রগে আগুন ছুটে যায়। চোখের লাল শিরাগুলো স্পষ্ট হয়ে ভেসে ওঠে। এ রাজন কি সত্যি তার সঙ্গে এসব কথা বলছে? ওর কি মাথা ঠিক আছে? সোহান দাঁতে দাঁত চেপে বলে, আমার চিত্রের বিষয়ে যেন আর কোনোদিন এসব কথা মুখ থেকে না বের হয়। রাজন রাজন ঠান্ডা গলায় জবাব দেয়, মিয়া রাখো ওই মাইয়ার, আমাগরে ধ্বংস করবো দেখো। সোহানের কণ্ঠ কঠিন হয়ে ওঠে। কি হইছে? খোলাসা কইরা বলো। রজন একটু ঝুঁকে আসে। মুখটা সোহানের কানে ঘেঁষে নিয়ে বলে, ওই দিন নাকি সরাইখানায় গিয়েছিল। কি? সোহান স্তব্ধ হয়ে যায়। আরে হ, ওই মাইয়াই দুনিয়ার চালাক। আমি ফোনে সরাইখানায় যাওয়ার কথা বলছিলাম, ওইটা শুনাই ফেলছে। তার চেয়েও বড় কথা, আমি যে সরাইখানায় গেছি, ওই সরাইখানাতেই কেমনে সে গেল? সোহানের চোখ সংকুচিত হয়ে আসে। দেখা ফেলাইছে? না, ওই সরাইখানার মালিক লতা থেকে আমি মোনালিসারে কিন্না ফেলাইছিলাম। ওই দিন আগে থেকেই সব ব্যবস্থা করা ছিল। খালি মোনালিসারে সরাইখানা থেকে বের কইরা গাড়িতে বসাইছি। ওর জন্য নতুন বাড়ি কিনছি। ওইখানে গেছিলাম গা। আমি যাওয়ার পর দিয়াই সম্ভবত চিত্রা ওইখানে গেছে। সোহান অবাক, কিংকর্তব্য বিমূঢ়। এত বড় বিষয় ঘটে গিয়েছে। চিত্রা এমন জায়গায় গিয়ে ঘুরে এসেছে আর সে বিন্দু বিসর্গ জানে না। সে কিছু বলবে তার আগেই রাজন পুনরায় বলে উঠল, চিত্রা সবাইকে সন্দেহ করতেছে। ওর আরো সন্দেহ আমাগোর মরণ ডাইকে আনবো। ভাইবা দেখছো, সরাইখানায় যদি সত্যি ওই দিন আমি থাকতাম তাহলে ফরাজ নিজের হাতে আমারে খাইয়া ফেলতো। ভাই হে মানুষ না, চিত্রার প্রেমে কানা হইয়া গেছে। এই চিত্রা কোনদিন আমাগো সব গুলারে মারবো। ওর ব্যবস্থা করো জলদি, তুমি না করলে কিন্তু আমি নিজেই করতে বাধ্য হব। সুস্থতার পর চিত্রা তার ভুলের সবচেয়ে বড় যে শাস্তি পেল তা ছিল ফারাজের সঙ্গে তার মন দেহের দূরত্বতা। সে কেবল তার স্পর্শ থেকে নয়, বরং তার শব্দ থেকেও নির্বাসিত হয়েছে। ফারাজ তাকে এত বড় শাস্তি না দিলে যদি গালে দুটো শক্ত চর বসাতো, মেরে হাড় গুঁড়ো করে দিত, তবুও যদি খানিকটা কথা বলতো। জীবনের এই পর্যায়ে এসে চিত্রার মনে হচ্ছে কিছু শাস্তি না দিয়েও দেওয়া যায়। কিছু অভিমান প্রকাশ করা লাগে না, তারা গোপনে বেদনা ছড়ায়, ডুব দিয়ে ভেতরে ক্ষত করে ফেলে। মানুষ ভাবে শাস্তি মানেই দাহ, তবে তারা কি জানে কিছু শাস্তি শব্দের ঊর্ধ্বে, কিছু দহন চোখে পড়ে না, তবুও তারা স্তব্ধতায় আগুন জ্বালায়। এক ফোঁটা রক্ত না ঝরিয়েও গর্ভে চূর্ণ বিচূর্ণ
তৈরি করে। এই যন্ত্রণার কথা না কাউকে বলা যায়, না কাউকে এর জন্য দোষারোপ করা যায়। প্রিয়জনের আচরণের পরিবর্তন মানুষকে খুন না করেও হত্যার ক্ষমতা রাখে। এটি নীলাভ নৈঃশব্দতা, যেখানে মানুষ প্রলাপ করে না, শুধু সংলাপের গতি থেমে যায়। দৃষ্টিতে জমে ওঠে অপাঠ্যতা। কেউ কাউকে আর ছয় না, কেউ কাউকে আর মনে ধরে ডাকে না। কথাগুলো বরফ হয়ে জমে যায় ঠোঁটের কোণে, আর হৃদয়ের ভেতর জন্ম নেয় অনাদৃহ শূন্যতার মহফিল। ব্যাস, এতটুকুই যথেষ্ট একটি প্রেমিককে রক্তাক্ত ছাই করে মাটির নিচে চাপা দেওয়ার জন্য, একটি হৃদয়কে জ্যান্ত কবর বানিয়ে তার কালো গোলাপের বাগান করার জন্য। এই যে বিগত 7 রাতে চিত্রা অনুভব করেছে, রাত জেগে কেউ তার পাশে বসে আছে, কেউ মাথায় জলপট্টি দিচ্ছে, কেউ ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছে দিয়ে পোশাক বদলে দিচ্ছে, কারো গাল বেয়ে গড়িয়ে পড়া চোখের জল হুট করে চিত্রার গালে এসে পড়ছে। কেবল অনুভবই করতে পারছে সে, চোখ মেলার মতন অবস্থাও তার ছিল না। কেমন যেন হয়ে গিয়েছিল সে, সব অনুভব করতে পারছে ঠিক, তবে চোখ মেলে শরীর নাড়িয়ে দেখার বলার সাধ্য নেই। যেন সজ্ঞানে অচেতন, চেতনাও শিকলবন্দি। অসুস্থতার শেষ পর্যায়ে যখন চিত্রা প্রায় সুস্থ হয়ে উঠছিল, সে থেকেই ফারাজের চোখের সামনে দেখেনি, অথচ চিত্রা যে মানুষটি রাতের আঁধারে তার নিঃশ্বাস গুনেছে, শরীরের তাপ মেপেছে, অসুস্থতার রাত্রে তার সুস্থ করার রোগের নিজেই অসুস্থ রোগীর ন্যায় ছটফট করেছে, সেই ছায়াসম লোকটি কেবলই তার স্বামী। চিত্রা মনের মুখে অভয়ের রুমের সামনে গিয়ে দাঁড়ায়। আয়েশা তাকে দেখে জলদি উঠে এসে বলে, আপা, আমাকে একটা কল করতা, সিঁড়ি বেয়ে উপরে আসছো কেন? অভ্র নেই? আছে। চিত্রা রুমে গিয়ে বসে। অভ্র তাকে দেখা মাত্রই উঠে দাঁড়ায়, সালাম দিয়ে জিজ্ঞাসা করে, কোনো দরকার ছিল ভাবি? আপনার ভাই কোথায়? অভ্র দ্বিধায় পড়ে যায়। আসলে ভাবি, ভাই তো কাজে। সেই ঢাকায় যাওয়ার আগে শেষবার তাকে মন ভরে দেখেছিলাম ভাই, মাঝে 2-4 হুট করে চোখে চোখ পড়লেও কি সব কাজের অজুহাত দিয়ে চলে যায়। তারপর 2 দিন ধরে যে নিখোঁজ হয়ে এখনো বাড়ি ফেরেনি। আপনি তো তার কাছের লোক, আপনি তো জানেন সে কোথায় আছে। দয়া করে বলুন ভাই, আমি আর এই দূরত্ব মানতে পারছি না। চিত্রা ছোট বাচ্চার মতন কান্নায় ছটফট করে। আয়েশা তা সহ্য করতে পারে না। কাছে বসে চিত্রার মুখ মুছে দিতে আয়েশাকে জড়িয়ে ধরে চিত্রা, ডুকরে ওঠে তার বুকে। হাহাকার মিশ্রিত গলায় বলে ওঠে, আয়েশা রে, আমি আর পারছি না, আমার ফারাজকে ফিরে আসতে বল। তার চিত্রা মরে যাচ্ছে তার শূন্যতায়, তার কাছে নিয়ে চল আমায়। অভ্র শ্বাস নেয়, কষ্ট তারও হচ্ছে। এদিকে ওই মানুষটা তার নিজের দোষ ভেবে নিজেকে সবচেয়ে বড় শাস্তি দিচ্ছে। সেই শাস্তি হচ্ছে তার চিত্রার থেকে দূরত্ব বজায় রাখা, আর এইদিকে এই মানুষটা সেই দূরত্বকে নিজের শাস্তি ভেবে ডুকরে উঠেছে। চিত্ররাজ নিজেদের থেকে দূরে সরে নিজেদের প্রেমদহনে পুড়িয়ে মারছে। অনেক হয়েছে, এবার অভ্র চিত্ররাজের মিলন চাই, আর দূরত্ব নয়। ফারাজকে সে নিজেই আজ বাড়ি ফিরিয়ে আনবেই। সে তার ভাইকে এইভাবে আর ধুকে ধুকে মরতে দেখতে পারবে না। অনেক দিয়েছে সে নিজেকে শাস্তি, আর নয়। চিত্রা এখন পুরোপুরি সুস্থ, তবুও সে ঘটনার পর চিত্রা কখনো হাসেনি সে। ফারাজ পাসপোর্ট তৈরি করতে দিয়েছে, জলদি ডেনমার্কে ফিরবে, চিত্রার সঙ্গে যাচ্ছে। তারপর কবে ফিরবে জানা নেই। সেই ঘটনার পর থেকে ফারাজ চিত্রার কাছে কখনো আসেনি। এই যে কতদিন হলো চিত্রা সুস্থ হয়েছে, তবুও ফারাজ সেই অসভ্য কথাবার্তা মুখ থেকে বের করেনি। রাত হলে কখনো কাজের অজুহাতে রুমে আসে না, কাজের কথা বলে স্টাডি রুমেই থাকে। চিত্রা জানে ভুল তারই, এই ভুলের ক্ষমা নেই। ওই দিন রাজন ভাইকে সে সরাইখানায় পায়নি, নিশ্চয়ই আবারও ভুল বুঝেছিল। ভুল বুঝাবুঝি কত খারাপ জিনিস তা এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে চিত্রা। সে নিজেকে নিজের কথা দিয়েছে, আর কখনো কোনো বিষয় নিয়ে মাথা ঘামাবে না সে। ভালো শিক্ষা হয়েছে। তবে শুনেছে ফারাজ নাকি পুলিশকে খবর করে ওই মহিলাকে ধরিয়ে দিয়েছে, মেয়েগুলো মুক্তি পেয়েছে। তার স্বামী আসলে একজন নম্রভদ্র মানুষ। রাত হয়েছে, চিত্রা তাকে বইগুলো গুছাচ্ছিল, এমন সময় রুমে বজ্র আসে। চিত্রা তাকে দেখে বসতে বলে। বজ্র দাঁড়িয়ে চিত্রাকে জিজ্ঞাসা করে, শরীর কেমন লাগছে? চিত্রা শান্ত গলায় বলে, ভালো। চিত্রা খানিকক্ষণ চুপ করে আবারও বলে, ফারাজ কি আজও রাতে আসবে না? বজ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ওকে একটু সময় দাও। আসলে তোমার সেই দিন না বলে ওইখানে যাওয়া উচিত হয়নি। এক মুহূর্ত দেরি হলে কি হতো ভেবে দেখেছো? ভাগ্যিস আমি বাঁচাতে গিয়েছিলাম। যদি আমার বদলে সত্যি সত্যি অন্য কোনো নোংরা পুরুষ নোংরা ভাবে তোমাকে স্পর্শ করতো। চিত্রা হঠাৎ ঠোঁট চেপে বলল, থামুন ভাই, আমি ওইসব থেকে এবার বাইরে আসতে চাই, আর মনে করিয়ে মনকে মারতে চাই না।
বজ্র একটু বিব্রত হয়ে মাথা নিচু করলো, তারপর ধীরে বলল, আচ্ছা বেশ, তবে চলো অন্য কিছু বলা যাক। জানেন, আমাদের কায়সার বংশের মানুষকে জনগণ এখনো ভয় পায়, কারণ একটাই, কায়সাররা আগে ডাকাতি করত। ডাকাতি কিন্তু অনেক ভাবেই করা যায়, তবে অন্য সব জায়গায় যেমন ছেলে মেয়েকে আলাদা চোখে দেখা হয়, আমাদের বংশে তেমন হয় না। এই বংশের মেয়েদের মুখে আগে হাতের ছুরি চলে, আর সবচেয়ে বড় বিষয়, তারা একবার যেখানে চোখ ফেলে তা নিজের করেই তবে ছাড়ে। উদ্দেশ্য পূরণে তাদের জুড়ি নেই। চিত্রা কাঁধ ঝাঁকিয়ে বলে, খনি বংশ নাকি? বজ্র হেসে ফেলে, আরে উহুম, উদাহরণ দিলাম মাত্র। আপনি কি বোঝাতে চাচ্ছেন? চিত্রা সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল। কিছুই না, তবে বলছিলাম কি, আমিও তো ওই বংশেরই ছেলে। আর চিত্রা সোজা তাকিয়ে বলল, আর কিছুই না। এসব আমাকে শোনাচ্ছেন কেন? বজ্র নরম গলায় বলল, মন চাচ্ছিল তাই। আচ্ছা, আপনি তো নিজেকে বাঁচাতে পারতেন ওই দিন, ওই মহিলাদের সামনে নিজেকে হারিয়ে দিলেন কেন? চিত্রা হাসলো, বলল, হেরে যদি উদ্দেশ্য পূরণ হয় তাহলে জিতে লাভ কি বলুন বজ্র কায়সার? ফারাজ অন্ধকার রুমের মধ্যে কারোর কোলে মাথা রেখে শুয়ে আছে। মেয়েলি একটা হাত তার চুলে বুলিয়ে দিচ্ছে। হঠাৎ সেই হাতের মালিক নরম গলায় বলল, রাত হয়েছে, বাড়ি ফিরবে না? ফারাজ চোখ না খুলেই জবাব দিল, তোমার কাছে থাকলে তোমার অসুবিধা হবে বুঝি? তা বলেছি কি? তোমার বউ বাড়িতে অপেক্ষা করছে, আর তুমি কিনা আমার কাছে পড়ে আছো। ফারাজ নিঃশ্বাস ছেড়ে বলল, বউ তো আমায় বোঝে না, তুমি তো বোঝো। আজকে রাতটা তোমার কাছে থাকতে দাও মনি। মনি আদরের দৃষ্টিতে ফারাজের কপালে একটা চুমো দিয়ে বলল, আমার থেকেও বেশি ভালোবাসো বউকে? ফারাজ চোখ মেলে তাকায় না, শুধু বলে, বাসি তো। কেন, তোমার হিংসে হয়? মনি চোখ মুচড়ে হাসে, খুব হয়। যাও, তোমাকে একটু বেশি ভালোবাসা দেব, তুমি বদলে আমার দুঃখ ভুলিয়ে দাও। দুঃখ পেলেই তো আমার কথা মনে পড়ে তোমার, আমার কাছে আসো। তাছাড়া তোমার জীবনে মনির অস্তিত্ব আর কই? এখন তো আবার সতীন এনেছো আমার। শোনো ফারাজ, সতীন হিসেবে কিন্তু আমি বেশ ঝগড়টে। তোমার বউ পারবে তো আমার সঙ্গে? আরে বড় বউ, তোমার সেবা যত্নের জন্যই তো বিয়ে করলাম, এত ঝগড়টে হতে নেই বড় বউদের। ফারাজ মনির কোলে মাথা রেখে ছোট বাচ্চার মতো চোখ বুলালো। মনি মৃদু হাসলো, বলল, একটা গল্প শুনবে? ফারাজ মৃদু কণ্ঠে হু বলল কেবল, সে শুনতে চায়। রাত গাঢ় হচ্ছে। আচ্ছা, ফারাজকে ছাড়া আরেকটা রাত কাটাতে কি তার চিত্রার অনেক কষ্ট হবে? সে কি একটা ভেবে মনিকে বলল, গল্পটা জলদি শোনাও, বাড়ি ফিরতে হবে, বউকে অনেক মনে পড়ছে, তাকে জড়িয়ে ধরে রাতটা পুড়িয়ে দিতে চাই।